বাগানে কাঁদছিলাম। দেওর এসে প্রেমের প্রস্তাব দিল আমাকে। বাড়ির পেছনে বাগানে তুমি একা বসে কাঁদছিলে বুঝি। আমি জানি ভাইয়া তোমাকে কত কষ্ট দিয়েছে। প্রতিদিন দেখে আসছি তোমার চোখের জল, কিন্তু আজ আর সহ্য করতে পারছি না। তুমি আমার দেওরানী নও, আমার হৃদয়ের রানী। তোমাকে আমি বিয়ে করতে চাই। ভাইয়ার বিরুদ্ধে গিয়ে হলেও আমরা একসাথে পালিয়ে যাব, নতুন জীবন শুরু করব, স্বামী স্ত্রী হিসেবে। রাজি আছো? আমি বাগানে একা বসে সে আমার জীবনের কষ্ট নিয়ে ভাবছিলাম। স্বামী রোজ আমাকে অপমান করে, মারধর করে। আজও সকালে জ্বর মেরেছিল, শুধু নাস্তা একটু দেরি হওয়ার জন্য। হঠাৎ পেছন থেকে কাঁধে হাত রাখতেই দেখি দেওর অনিমেষ দাঁড়িয়ে। কি হয়েছে বুধি, আবার কাঁদছ? সে আমার পাশে বসল। আমি চোখ মুছে বললাম, কিছু না অনিমেষ, তুমি যাও, ভাইয়া দেখলে আবার রাগ করবে। সেই ভাইয়ার জন্য তুমি এত কাঁদো, যে তোমাকে সম্মান করে না? অনিমেষ আমার চোখের দিকে তাকালো। ও আমার স্বামী, আমি আস্তে বললাম, কিন্তু তোমাকে সুখী করে না। অনিমেষ হঠাৎ এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালো। বুধি, আমি আর সহ্য করতে পারছি না। আগে কি সহ্য করতে পারছো না? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। তখনই অনিমেষ সেই কথাগুলো বলল, যা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার দেওর আমাকে বিয়ে করতে চায়, এটা কি সম্ভব? অনিমেষ, এসব কি বলছো তুমি? আমি উঠে দাঁড়ালাম। এটা সম্পূর্ণ অনুচিত। তুমি আমার দেওর, আমার স্বামীর ভাই। আমি জানি বুধি। অনিমেষ আমার হাত ধরল, কিন্তু আমি আর তোমার কষ্ট দেখতে পারছি না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এই গল্পটি শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয়, সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী কলেজে পড়ে, দীপা ১২ বছর বয়সী স্কুলে যায়। আজ তোমাদের একটা অদ্ভুত ঘটনা বলবো, যা আমার সাথে ঘটেছিল গত বছর। এটা এমন একটা ঘটনা যা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। সেদিন আমার স্বামী অনিন্দ একটা ব্যবসা মিটিংয়ের জন্য মুম্বাই গিয়েছিল। ছেলে মেয়েরাও তাদের স্কুল কলেজের ট্রিপে বাইরে ছিল। আমি একা বাড়িতে ছিলাম। রাত তখন প্রায় ১১টা। আমি শোবার জন্য প্রস্তুত হচ্ছিলাম। হঠাৎ বাগানের দিক থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। মনে হলো কেউ যেন আমাদের বাগানের গেট খুলছে। আমি ভাবলাম হয়তো বাতাসের শব্দ হচ্ছে, কিন্তু আবার শব্দ হলো, এবার আরও স্পষ্ট। আমি ভয় পেয়ে গেলাম। রাতে একা বাড়িতে এরকম শব্দ শুনলে যে কেউই ভয় পাবে। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। আমি ফোন হাতে নিয়ে পুলিশের নম্বর রেডি রাখলাম, যাতে কিছু হলে সাথে সাথে কল করতে পারি। সাহস করে আমি ফ্ল্যাশ লাইট নিয়ে নিচে নেমে গেলাম। ড্রয়িং রুমের লাইট জ্বালিয়ে বাগানের দিকে দরজার কাছে গেলাম। দরজা থেকে দেখলাম বাগানে কেউ নেই। আমি একটু স্বস্তি পেলাম। তবে নিশ্চিত হওয়ার জন্য আমি বাগানের দরজা খুলে বাইরে তাকালাম। হঠাৎ আমার চোখে পড়ল বাগানের শেষ প্রান্তে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে উঠলাম। সেই মুহূর্তে ছায়ামূর্তিটা দ্রুত বাগানের পেছনের দেয়াল টপকে অদৃশ্য হয়ে গেল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে দরজা বন্ধ করে ভিতরে চলে এলাম। সারা রাত আমি ঘুমাতে পারিনি। ভোর হতেই আমি পাশের বাড়ির শর্মিলা কাকিমাকে ফোন করলাম। উনি সাথে সাথে আমাদের বাড়িতে চলে এলেন। আমি ওনাকে সব ঘটনা খুলে বললাম। শ্রাবন্তী, তুমি পুলিশে খবর দাও, শর্মিলা কাকিমা বললেন। এই এলাকায় আজকাল চুরির ঘটনা বাড়ছে। আমি পুলিশে ফোন করলাম। কিছুক্ষণের মধ্যেই ২ জন পুলিশ অফিসার এসে হাজির হলেন। তারা সারা বাড়ি এবং বাগান খুঁটিয়ে দেখলেন। তারপর আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি সেই লোকটাকে আগে কখনো দেখেছেন? একজন অফিসার জিজ্ঞেস করলেন। না,
অন্ধকারে ঠিক দেখতে পাইনি, শুধু একটা ছায়া দেখেছিলাম। আমি উত্তর দিলাম। অফিসাররা আমাকে সতর্ক থাকতে বলে চলে গেলেন। তারা বললেন রাতে দরজা জানালা ভালো করে বন্ধ রাখতে এবং কোনো সন্দেহজনক কিছু দেখলে সাথে সাথে তাদের জানাতে। দুপুরে অর্ণব স্কুল থেকে ফিরে এলো। আমি ওকে ঘটনাটা বললাম না, ওকে চিন্তিত করতে চাইনি। কিন্তু অর্ণব আমার মুখ দেখেই বুঝে ফেলল যে কিছু একটা ঘটেছে। মা, তোমার কি শরীর খারাপ? অর্ণব জিজ্ঞেস করল। না রে, ঠিক আছি, বস, তোর জন্য খাবার বাড়ি, আমি উত্তর দিলাম। খাওয়ার সময় অর্ণব বলল, মা, আজ থেকে আমি ক্লাস বান্ধবের সাথে লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করব। পরীক্ষা আসছে, তাই গ্রুপ স্টাডি করব। বিকেলে যাব, রাত 9টার মধ্যে ফিরে আসব। ও, আমি মাথে নেড়ে সম্মতি দিলাম। একটু পরে দীপাও স্কুল থেকে ফিরে এলো। মা, আমার এক বান্ধবী জন্মদিনের পার্টিতে ডেকেছে, যেতে পারব? দীপা উৎসাহিত হয়ে জিজ্ঞেস করল। কখন? তখন আমি জিজ্ঞেস করলাম। আজ বিকেল 4টায়, ওর বাবা আমাদের নিয়ে যাবেন, আবার ছেড়েও দিয়ে যাবেন, দীপা বলল। আমি অনিন্দকে ফোন করলাম। সে বলল তার মিটিং আজও চলবে, কাল সকালে ফিরবে। আমি ভাবলাম আজ আবার একা থাকতে হবে রাতে, কিন্তু বাচ্চাদের আনন্দ নষ্ট করতে চাইলাম না। বিকেলে অর্ণব লাইব্রেরি চলে গেল। একটু পরে দীপার বান্ধবীর বাবা এসে ওকে নিয়ে গেলেন। আমি আবার একা হয়ে গেলাম। সন্ধ্যা হতেই আমি সব দরজা জানালা ভালো করে বন্ধ করে দিলাম। টিভি চালিয়ে একটা সিরিয়াল দেখছিলাম। হঠাৎ আবার সেই শব্দ। এবার বাগান থেকে নয়, সামনের দরজার দিক থেকে, যেন কেউ খুব আস্তে আস্তে দরজার হ্যান্ডেল ঘোরাচ্ছে। আমি ভয়ে জমে গেলাম। টিভির আওয়াজ বন্ধ করে দিলাম। এবার স্পষ্ট শুনতে পেলাম কেউ সত্যিই দরজা খোলার চেষ্টা করছে। আমি সাথে সাথে পুলিশে ফোন করলাম। একজন অফিসার পাঠাচ্ছি, আপনি দরজা খুলবেন না, অপারেটর বললেন। আমি সোফার পেছনে লুকিয়ে পড়লাম। হঠাৎ দরজার শব্দ বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর দরজায় নক হলো। পুলিশ, দরজা খুলুন, একজন পুরুষ কণ্ঠ ভেসে এলো। আমি জানালা দিয়ে উকি দিয়ে দেখলাম সত্যিই একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। আমি দ্রুত গিয়ে দরজা খুললাম। কি হয়েছে ম্যাডাম? অফিসার ভিতরে ঢুকে জিজ্ঞেস করলেন। আমি আপতা গলায় সব বললাম। অফিসার বাড়ির চারপাশে ঘুরে দেখলেন, কিন্তু কাউকে পেলেন না। আমি আপনার বাড়ির সামনে জারিতে বসে পাহারা দেব, অফিসার আমাকে আশ্বস্ত করলেন। রাত 8টা নাগাদ আমার মোবাইলে একটা অচেনা নম্বর থেকে ফোন এলো। হ্যালো, আমি ফোন ধরলাম। শ্রাবন্তী, একটা ভারী পুরুষ কণ্ঠ ভেসে এলো। কে বলছেন? আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম। আমি তোমাকে চিনি, কিন্তু তুমি আমাকে চেনো না, সেই কণ্ঠ বলল। আমি জানি তুমি এখন একা আছো। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কে আপনি? কি চান আমার কাছে? কে? আমি তোমার সব দেখছি, সে বলল। এখনই তোমার দরজার সামনে একটা চিঠি আছে, উঠে গিয়ে দেখো। আমি ফোন কাটলাম না, পুলিশ অফিসারকে ডাকলাম। তিনি দ্রুত ভিতরে এলেন। আমি তাকে ফোনের কথা বললাম। অফিসার বললেন, আমি দরজা খুলে দেখছি, আপনি এখানেই থাকুন। কে? তিনি সাবধানে দরজা খুললেন। সত্যিই দরজার নিচে একটা খাম পড়েছিল। অফিসার হাতে গ্লাভস পরে সেটা তুলে নিয়ে এলেন। খুলব? তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। অফিসার খাম খুললেন। ভিতরে একটা কাগজে লেখা ছিল, তোমার দাদার প্রাণ বাঁচাতে চাইলে একা আগরতলার পুরানো বাড়িতে চলে এসো, পুলিশকে কিছু বলবে না আগে। আমি অবাক হয়ে অফিসারের দিকে তাকালাম। আমার দাদা? কিন্তু আমার দাদা তো বহু বছর আগে মারা গেছেন। অফিসার চিঠিটা প্লাস্টিকের কাভারে রেখে বললেন, এটা আমাদের ল্যাবে পাঠাতে হবে, আমি আরও অফিসারদের ডাকছি গো। আমি হতবাক হয়ে বসে রইলাম। আমার দাদা সত্যিই প্রায় 15 বছর আগে মারা গেছেন। আর আগরতলার পুরনো বাড়ি, সেটা আমাদের পারিবারিক বাড়ি ছিল, যেখানে আমার বাবা মা থাকতেন। বাবা মা মারা যাওয়ার পর সেই বাড়ি ফাঁকা পড়ে আছে, আমরা ওখানে যাই না। রাত 8:30টায় অর্ণব ফিরে এলো। আমি ওকে সব বললাম। অর্ণব খুব ভয় পেয়ে গেল। মা, এসব কি হচ্ছে? ও আমাকে জড়িয়ে ধরল। আরও 3 জন পুলিশ অফিসার এসে গেলেন। তারা আমাদের বাড়ির চারপাশ ঘিরে ফেললেন। একজন অফিসার আমার ফোন নিয়ে ট্রেস করার চেষ্টা করতে লাগলেন। রাত 9টার দিকে দীপাও ফিরে এলো। আমি ওকে ঘটনাটা হালকা করে বললাম, যাতে ও খুব ভয় না পায়। রাত 11টায় অনিন্দ ফোন করল। কি হয়েছে? পুলিশের ফোন পেলাম। আমি সব খুলে বললাম। অনিন্দ বলল, আমি এখনই ফিরছি, সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারব না আগে।
সেই রাতে আমাদের বাড়িতে 2 জন পুলিশ অফিসার পাহারা দিলেন। আমি, অর্ণব আর দীপা একসাথে আমার বেডরুমে শুলাম। কেউই ভালো করে ঘুমাতে পারলাম না। পরের দিন সকালে অনিন্দ ফিরে এলো। তার মুখ চিন্তায় ভারাক্রান্ত। পুলিশের সাথে কথা বলার পর সে আমার কাছে এসে বসল। শ্রাবন্তী, তোমার সাথে একটা জরুরি কথা আছে। অনিন্দ ধীরে ধীরে বলল। কি? আমি অস্থির হয়ে জিজ্ঞেস করলাম। তোমার দাদা সম্পর্কে। অনিন্দ বলল। অরুণ দাদা মারা যাননি। আমি হতবাক হয়ে তাকালাম। কি বলছো তুমি? 15 বছর আগে তো। শ্রাবন্তী, তোমার বাবা মা সবাইকে বলেছিলেন যে অরুণ দাদা মারা গেছেন, কিন্তু আসলে তিনি আত্মগোপন করেছিলেন। তিনি একটা বড় অপরাধ চক্রের সন্ধান পেয়েছিলেন। সেই চক্র তাকে মেরে ফেলতে চেয়েছিল, তাই সরকার তাকে গোপন সুরক্ষা দিয়েছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। তুমি কিভাবে জানলে? আমি জানতাম, অনিন্দ স্বীকার করল। আমি যখন তোমাকে বিয়ে করি তখন তোমার বাবা আমাকে সব বলেছিলেন, কিন্তু আমাকে কথা দিতে হয়েছিল যে আমি তোমাকে কিছু বলবো না আগে। আমার চোখে জল এসে গেল। আমার দাদা বেঁচে আছেন, কিন্তু তাহলে এই চিঠি? হ্যাঁ, এটাই ভয়ের কথা, অনিন্দ চিন্তিত স্বরে বলল। কেউ হয়তো জেনে গেছে যে তিনি বেঁচে আছেন, এবং তারা তোমাকে টোপ হিসেবে ব্যবহার করতে চাইছে। কি? আমি কাঁপতে লাগলাম। কিন্তু আমি তো জানতামই না আমি তাদের কিভাবে সাহায্য করতে পারি। এমন সময় পুলিশের একজন উচ্চপদস্থ অফিসার আমাদের বাড়িতে এলেন। তিনি নিজেকে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের প্রধান হিসেবে পরিচয় দিলেন। শ্রাবন্তী দেবী, তিনি গম্ভীর স্বরে বললেন, আমাদের আপনার সাহায্য দরকার। আপনার দাদা অরুণ রায় একজন গুপ্তচর ছিলেন। তিনি বহু বছর ধরে একটি আন্তর্জাতিক অপরাধ চক্রের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করেছেন। আমরা ধারণা করছি সেই চক্র এখন তাকে খুঁজে বের করেছে গো। আমি হতবাক হয়ে শুনছিলাম। আমার দাদা, যাকে আমি ছোটবেলায় এত ভালোবাসতাম, তিনি একজন গুপ্তচর। এটা যেন কোনো চলচ্চিত্রের গল্প। আপনি কি চান আমার কাছ থেকে? আমি জিজ্ঞেস করলাম। আমরা চাই আপনি আগরতলার বাড়িতে যান, অফিসার বললেন। কি? অনিন্দ প্রতিবাদ করল। ওরা যেখানে ওকে ডেকেছে সেখানে পাঠাবেন? এটা বিপজ্জনক হবে না? আমরা পুরো এলাকা ঘিরে ফেলব, অফিসার ব্যাখ্যা করলেন। শ্রাবন্তী দেবী যাবেন, কিন্তু আমাদের নিয়ন্ত্রণে এটাই একমাত্র উপায়, যাতে আমরা সেই অপরাধীদের ধরতে পারি এবং অরুণবাবুকে বাঁচাতে পারি। আমি অনিন্দর দিকে তাকালাম। সে আমার হাত চেপে ধরে বলল, আমি তোমার সাথে যাব না। অফিসার বাধা দিলেন। অপরাধীরা শুধু শ্রাবন্তী দেবীকে দেখতে চায়। অন্য কাউকে দেখলে তারা সন্দেহ করবে এবং অরুণবাবুর জীবন বিপদে পড়তে পারে। গো, অনিন্দ রাজি হল না। আমি দূরে থেকে হলেও থাকব, কিন্তু আমি শ্রাবন্তীকে একা যেতে দেব না। আগে শেষ পর্যন্ত ঠিক হলো যে আমি আগরতলার বাড়িতে যাব। অফিসাররা আমাকে একটি ছোট মাইক্রোফোন দিলেন, যেটা আমার শাড়ির ভাঁজে লুকিয়ে রাখতে হবে। তারা আমাকে বুঝিয়ে দিলেন কিভাবে চলতে হবে, কি বলতে হবে। পরের দিন সকালে আমরা আগরতলার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার হৃৎস্পন্দন বেড়ে গেছিল। বহু বছর পর আমি আমার পুরনো বাড়িতে ফিরে যাচ্ছি, কিন্তু কি ভয়ঙ্কর পরিস্থিতিতে। যখন আমরা আগরতলা পৌঁছলাম তখন বিকেল 4টে। পুলিশ অফিসাররা আমাদেরকে একটা হোটেলে নিয়ে গেলেন। সেখানে তারা শেষ নির্দেশনা দিলেন। রাত 8টায় আপনি একা বাড়িতে যাবেন, প্রধান অফিসার বললেন। আমাদের লোকেরা চারপাশে থাকবে, কিন্তু তারা নিজেদের লুকিয়ে রাখবে। আপনি যখন ভিতরে যাবেন আমরা আপনার কথাবার্তা শুনতে পাব। রাত 8টার কিছু আগে আমি সেই পুরনো বাড়ির দিকে রওনা দিলাম। অনিন্দ আমাকে জড়িয়ে ধরে বলল, সাবধানে থেকো, আমি তোমার জন্য অপেক্ষা করব। বাড়িটা ঠিক যেমন ছিল তেমনি আছে, শুধু এখন জরাজীর্ণ অবস্থায়। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে দরজার সামনে দাঁড়ালাম। দরজা ধাক্কা দিতেই খুলে গেল। ভিতরে অন্ধকার। ভয়ে আমার পা কাঁপছিল, কিন্তু আমি মনে মনে বললাম, দাদার জন্য এটুকু করতেই হবে। কেউ আছে? আমি ডাকলাম। কোনো জবাব এলো না। আমি আরেকটু ভিতরে ঢুকলাম। আমার ছোটবেলার সেই ড্রয়িং রুম, যেখানে আমরা খেলতাম, এখন ধুলো আর জাল ছাড়া কিছু নেই। হঠাৎ একটা আওয়াজ হলো। আমি চমকে উঠলাম। পেছন থেকে কেউ যেন জানালা খুলল। শ্রাবন্তী, একটা পরিচিত কণ্ঠ ডাকল। আমি ঘুরে তাকালাম। জানালার পাশে দাঁড়িয়ে আছেন একজন বয়স্ক মানুষ। চাঁদের আলো তার মুখে পড়েছে। আমি চিনতে পারলাম,
এই তো আমার দাদা, অরুণ দাদা। বয়স হয়েছে, চুল সাদা হয়ে গেছে, কিন্তু সেই চোখ, সেই মুখ। দাদা, আমি ছুটে গেলাম তার কাছে। আস্তে শ্রাবন্তী, তিনি হাত তুলে বাধা দিলেন। আমাদের সময় কম। দাদা, তুমি সত্যিই বেঁচে আছো, এত বছর। আমার চোখে জল এসে গেল। হ্যাঁ, আমি জীবিত, তিনি আস্তে বললেন, কিন্তু বিপদে আছি, আমাকে তোমার সাহায্য দরকার। ময়, বাইরে থেকে একটা জোরের শব্দ হলো। দাদা চমকে উঠলেন। ওরা এসে গেছে, তিনি ফিসফিস করে বললেন, শ্রাবন্তী, আমার কথা শোনো। বাগানের শেষে একটা পুরনো কুয়া আছে, মনে আছে? সেই কুয়ার পাশে একটা পাথর আছে, পাথরের নিচে একটা বাক্স আছে। সেই বাক্সে আমার গবেষণার সব তথ্য আছে। এই তথ্য পুলিশকে দাও, এছাড়া এই অপরাধ চক্রকে ধরা যাবে না। হঠাৎ সামনের দরজা লাথি মেরে ভেঙে পড়ল। কয়েকজন লোক ভিতরে ঢুকল। পালাও, দাদা আমাকে ঠেলে দিলেন। পেছনের দরজা দিয়ে পালাও। আমি দৌড়ে পেছনের দরজার দিকে যেতে লাগলাম। আমার পেছনে গুলির শব্দ হলো। আমি পেছন ফিরে তাকালাম, দেখলাম দাদা মেঝেতে পড়ে গেছেন। দাদা, আমি চিৎকার করে উঠলাম। এমন সময় পুলিশ অফিসাররা ঘরে ঢুকে পড়লেন। চারদিকে গুলির শব্দ হতে লাগলো। আমি দেয়ালে ঠেস দিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। প্রধান অফিসার আমার কাছে এসে বললেন, শ্রাবন্তী দেবী, আপনি ঠিক আছেন? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, দাদা? অফিসার মাথা নাড়লেন। দুঃখিত, আমরা দেরি করে ফেলেছি। আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। দাদাকে আমি আবার পেলাম, আবার হারালাম। কিন্তু তিনি একটা বাক্সের কথা বলেছিলেন। আমি অফিসারকে বললাম, বাগানের কুয়ার পাশে নাকি আছে? কি? আমরা সবাই বাগানে গেলাম। অফিসাররা টর্চের আলো পুরনো কুয়াটা খুঁজে বের করলেন। আমি পাথরটা দেখাতে পারলাম। পাথর সরিয়ে দেখা গেল একটা লোহার বাক্স। বাক্সটা খুলে দেখা গেল তার মধ্যে অনেক কাগজপত্র, সিডি এবং একটা ডায়েরি। অফিসাররা সেগুলো সাবধানে তুলে নিলেন। এগুলো খুবই মূল্যবান। প্রধান অফিসার বললেন, এই তথ্য দিয়ে আমরা সেই অপরাধ চক্রকে ধরতে পারব। আপনার দাদার বলিদান বৃথা যাবে না আগেই। পরের দিন অনিন্দ আমাকে কলকাতায় নিয়ে এলো। আমি খুব মানসিক আঘাত পেয়েছিলাম। এত বছর আমি জানতাম না যে আমার দাদা বেঁচে আছেন, আর যখন জানলাম তখন তাকে হারিয়ে ফেললাম। 1 মাস পর পুলিশ হেডকোয়ার্টারে আমাদের ডাকা হলো। প্রধান অফিসার আমাদের সাথে দেখা করলেন। শ্রাবন্তী দেবী, তিনি বললেন, আপনার দাদার তথ্যের সাহায্যে আমরা সেই আন্তর্জাতিক অপরাধ চক্রের প্রধানদের গ্রেফতার করতে পেরেছি। এটা একটা বিরাট সাফল্য। সরকার আপনার দাদাকে মরণোত্তর পুরস্কার দিতে চায় গো। আমি চুপ করে মাথা নাড়লাম। কোনো পুরস্কারই আমার দাদাকে ফিরিয়ে আনতে পারবে না। কিন্তু সেই পুরস্কার অনুষ্ঠানে আমার জীবনের সবচেয়ে বড় চমক অপেক্ষা করছিল। যখন আমি স্টেজে উঠে দাদার হয়ে পুরস্কার নিতে গেলাম, হঠাৎ পেছন থেকে একজন হুইল চেয়ারে বসে এগিয়ে এলেন। আমি চমকে উঠে তাকালাম। এই যে আমার দাদা, তিনি বেঁচে আছেন। দাদা, আমি বিশ্বাস করতে পারছিলাম না। হ্যাঁ শ্রাবন্তী, তিনি হাসলেন। আমি মরিনি, গুলি লেগেছিল, কিন্তু প্রাণে বাঁচিয়েছি। আমি ছুটে গিয়ে দাদাকে জড়িয়ে ধরলাম। এতদিন পর তাকে সত্যিকারের ভাবে ফিরে পেলাম। দাদা বললেন, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না শ্রাবন্তী। আমার মিশন শেষ হয়েছে। এবার আমি একজন সাধারণ মানুষ হিসেবে বাকি জীবন কাটাতে চাই। সেদিন থেকে দাদা আমাদের সাথেই থাকেন। অর্ণব আর দীপা তাদের দাদুকে খুব ভালোবাসে। আমরা এখন একটি সুখী পরিবার। কিন্তু মাঝে মাঝে আমি ভাবি, সেই রাতে বাগানে যে ছায়ামূর্তি দেখেছিলাম, সেটা কি দাদাই ছিলেন? হয়তো তিনি আমাকে দেখতে এসেছিলেন, ঝুঁকি নিয়েও। আজ বুঝতে পারি, দাদা আমাদের ছেড়ে যাননি বলেই জীবনটা এত সুন্দর। পারিবারিক বন্ধন যে কত গভীর, কত শক্তিশালী, এই ঘটনা আমাকে সেই শিক্ষাই দিয়েছে।